নমস্কার। আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পঞ্চম অধ্যায়টা, পঞ্চম পর্বটা আমি প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নিবেদিত করেছিলাম। ফলে চতুর্থ অংশে যেটা বললাম আমি, 4টে স্তম্ভের কথা, সেটা ছিল সততা, শৃঙ্খলা, শ্রদ্ধাবোধ, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা। আর তার সাথে বলেছিলাম কিছু পরিপূরক পিলার। আজকে আমি একটা গল্প দিয়ে তোমাদের আলোচনাটা শুরু করছি। গল্পটা হচ্ছে এই যে জেলা বিদ্যালয়ে পরিদর্শক এসেছেন। উনি ক্লাসে গিয়ে সকলের কাছে দেখছেন ছাত্ররা কে কি জানে। একটা ক্লাসে গিয়ে অঙ্ক দিলেন পড়তে। অঙ্কটা বেশ কঠিন ছিল। একটা ছাত্র দেখছে সব কমপ্লিট করে নিয়েছে একটা ছাত্র। উনি যখন ওখানে গেলেন, দেখলেন যে ছাত্রটা তো বেশ সুন্দর করেছে। ছাত্রটার পিঠে হাত দিয়ে বলেন, বাহ। পিঠটা চাপড়ে বলেন, থ্যাংক ইউ, ভালো হয়েছে তোমার। কিছু দূর এগিয়ে গেছেন, দেখছে ছেলেটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। উনি আবার কাঁদছো কেন? যে স্যার, এ প্রশংসা আমার প্রাপ্য নয়, আমি তো ওর দেখে লিখেছি। যদি প্রশংসা পেতে হয় ও পাবে। স্তম্ভিত হয়ে গেলেন রিয়ায়। এই ছেলেটা ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের স্থপতি, পথিকৃৎ, জাতির জনক মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধীজি। এখন কি দেখছি আমরা? পরীক্ষা হলে দেখে লেখা, বইয়ের পাতা ছিঁড়ে এনে লেখা, নকল সঙ্গে নিয়ে যাওয়া, না পারলে বন্ধুর সঙ্গে বন্ধুর বিচ্ছেদ হয়ে যাওয়া, এগুলো সব একেবারে স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। এবং এগুলো কেউ কোনো অপরাধ মনে করে না। আসলে তোমরা শোনো, যারা এগুলো করছো তারা নিজের জীবন যুদ্ধে পিছিয়ে দিচ্ছ। নিজের জীবন যুদ্ধে তুমি নিজেকে পিছিয়ে দিচ্ছ। এবং এর ফলে কি হচ্ছে, তুমি যখন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বসবে, আজকাল কিভাবে পরীক্ষায় জানো? তোমাকে একটা কম্পিউটার দিয়ে দিবে, বসলে কম্পিউটারের সামনে কোশ্চেন চলে এলো। সময় কম, প্রশ্ন বেশি। কেউ কারো যদি দেখে তাহলে তার সময় চলে গেল। এই যেখানে সিস্টেম, সেখানে তুমি সিস্টেমের বাইরে দাঁড়িয়ে কাজ করছো। নিজেকে মুক্ত করো এই সিস্টেম ব্যবস্থা থেকে। যতটুকু জানো নিজে লেখো। এটা হচ্ছে সততার আর একটা দিক। জীবনে মূল্যবোধ বুঝতে শিখো। আবার মূল্যবোধটা কি স্যার? চোখে দেখা যায় না এটা। দয়া তুমি চোখে দেখতে পাও, মায়া চোখে দেখতে পাও, করুণা চোখে দেখতে পাও, দান তো বস্তু দিতে পারে। যেটা বস্তু চোখে দেখা যায় না অথচ মানুষের জীবনে প্রয়োজন, এবং মানুষের জীবন তৈরি করতে যে ব্যবস্থা তোমাকে সমৃদ্ধ করবে, তুমি সুন্দর থেকে সুন্দর হয়ে উঠবে, এরও একটা মূল্যবোধ যদি জীবনে গড়ে ওঠে, তুমি একটা সুন্দর মানুষে পরিণত হবে। এই তৃতীয় অধ্যায়ে একজন ভদ্রলোক প্রশ্ন করেছেন, শাসন এবং অনুশাসন কাকে বলে? তার নাম লেখেননি। ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলছি, আপনি জানেন। অনেক সময় যেটা জানেন না সেটা আমি বুঝতে পারি যেটা আপনি জানেন। আমাকে টেস্ট করছেন আমি জানি কি না।
আমি সব জানি না, প্রথমে স্বীকার করে নিচ্ছি আজকে আপনাদের সামনে। একটা মানুষ সব জানতে পারে না, আমারও সীমাবদ্ধতা আছে, কিন্তু তা সত্ত্বেও বলবো শাসনটা হচ্ছে নেচারস রুল। প্রকৃতির যেটা শাসন সেটা হচ্ছে শাসন, প্রকৃতির যেটা আইন সেটা হচ্ছে শাসন, আর যেটা মানুষের তৈরি সেটা হচ্ছে অনুশাসন। অনুশাসন এক এক বাড়ির এক এক রকম হতে পারে, এক একটা প্রতিষ্ঠানের এক এক রকম হতে পারে, এবং সমগ্র ব্যবস্থা সেই অনুশাসিত হতে, শাসন থেকে অনুশাসনটা এসেছে, কিন্তু ওটা হচ্ছে গড গিফটেড, নেচার গিফটেড, এটা হচ্ছে মানুষের দ্বারা তৈরি। তোমার জীবনে তুমি যদি নিজেকে তৈরি করতে চাও তাহলে কিছু মূল্যবোধ গড়ে তুলতে হবে। আমি একটা কথা বলবো, যে কোনো একটা মূল্যবোধকে তুমি প্রথমে গ্রহণ করো, একটা মাত্র, ওয়ান। সেটাই তোমাকে তোমার জীবনে সুন্দর করে তুলবে তোমার জীবনকে। এখন ধরে নাও আমি একটা কথা বলবো যে স্যার এগুলোতে কি পড়া হলো, পরীক্ষায় পাস পাবো, আমার তো পড়তে মন লাগছে না, পড়বো কি করে? আপনি তো বলছেন যে ক্লাসে পড়ছি সেই ক্লাসের তত ঘন্টা পড়তে হবে, 8কে পড়তে হবে 8 ঘন্টা, 9কে পড়তে হবে 9 ঘন্টা, 10কে পড়তে হবে 10 ঘন্টা, আর এটাই হচ্ছে সর্বোচ্চ। তাহলে সেই পড়াটাকে আমাকে কিভাবে আমি তৈরি করব সেটা আপনি একটু বলুন। আমার শিক্ষক জীবনে আমি দেখেছি 3-4 ধরনের ছাত্র। একটা, যে ক্লাসে পড়ে সেই ক্লাসের উপযোগী নয়, ধরো 5-এর পড়ে কিন্তু ও 3-এর পড়া জানে, 2-এর পড়া জানে, 5-এর উপযোগী নয়। আর 5-এ পড়ে কিন্তু 5-এর 80% নম্বর পাওয়ার উপযোগী নয়, 20-25 পায়, ওইটা তো সন্তুষ্ট, সাধারণ মানের ছেলেকে বলে। আবার কেউ খুবই ইন্টেলিজেন্ট, এই সংখ্যাটা খুব কম। একটা জিনিস বুঝবে যে তোমার পড়াশোনা তুমি ঠিক করবে, তুমি কিভাবে চলবে, তুমি কিভাবে পড়তে হবে, এটা আমি আগামী সংখ্যাতে আলোচনা করব। পড়ার পদ্ধতি কি হবে সেটা আগামী সংখ্যাতে আলোচনা করব। শুধু একটা কথা আজকে এখনই বলে দিচ্ছি, যে তুমি পড়বে যে বিষয়টা, সেই বিষয়টাকে তুমি নিজে বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে পড়ার সফলতা তোমার এখান থেকে শুরু হয়ে গেল। সদ্য শিক্ষক মণ্ডলী, ছাত্রের সঙ্গে শিক্ষকের গভীর সম্পর্ক আছে। ছাত্ররা কাকে দেখছে? আপনি ওদের কাছে হিরো। আপনার আচার আচরণ, চলন বলন সব কিন্তু ছাত্ররা নকল করে, আপনি জানেন না। আপনার সিগনেচার নকল করে, আপনি কেমন করে কথা বলেন সেটা নকল করে, আপনি কেমন করে হাঁটেন, কেমন করে ছাত্রকে ডাকেন, ইউ নেক্সট, ওরা টিউনটা ওরা শিখতে চায়। আদর্শবোধও ও আপনার থেকেই শিখবে। সেই জন্য রবীন্দ্রনাথ বলেছেন একটা বিখ্যাত কথা, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বিশ্বজগৎ তোমার মাঝে পড়বে ধরা। নিজেকে বার করুন, নিজে থেকে নিজেকে বেরিয়ে আসেন। আর ছাত্র আপনাকে দেখে বলবে, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। আমাদের নিজেদের ছাত্র জীবনে যে স্যারের পড়া খুব ভালো লাগতো,
সেই স্যারের ঘন্টা আগে পড়ে যেত, আর যে স্যারের পড়া ভালো লাগতো না তার ঘন্টাই পড়তে চাইতো না। আপনি নিজে মূল্যায়ন করুন আপনি কোন স্যারের অন্তর্ভুক্ত আছেন। আর ছাত্র যখন আপনার কাছে অবাক হয়ে শুনবে, তখন ওর ভেতরে আপনাকে কি জ্বালাতে হবে জানেন? আগুনের পরশমণি জ্বালাতে হবে। আপনি ওকে বলবেন, ছাত্র আপনাকে বলবে, আগুনের পরশমণি জ্বালাও প্রাণে, এ জীবন পুণ্য করো দহন দানে। আর সেইখানে আপনি আবার বলবেন ছাত্রকে, তোমার দেহখানি, আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। অর্থাৎ আমার এই দেহ দিয়েই তোমার অন্ধকার দূর করে তোমার দেবালয়ের প্রদীপ আমি করতে চাই। এই ভাবনাতে যদি আমরা সবাই চালিত হতে পারি, আমাদের দেশ পাল্টে যাবে, সমাজ পাল্টে যাবে। আমার বিশ্বাস আছে আগামী সংখ্যায় যখন পড়াশোনা নিয়ে আলোচনা করব, আপনার অন্ততপক্ষে আমার এই ষষ্ঠ পর্বটা ছাত্র শিক্ষক মিলে অন্ততপক্ষে সবাই শুনুন। এবং আমি স্যার কিভাবে আমি ছাত্র হতে চাই স্যার, এই 6 পর্বের আলোচনা থেকে পড়াশোনা নিয়ে একটু আলোচনা করব, 7, 8, তারপর আবার অন্যদিকে চলে যাব। নমস্কার।